পৃথিবীতে প্রাণ তৈরি হলো কোথা থেকে? এই প্রশ্ন বছরের পর বছর তাড়া করে বেরিয়েছে বিজ্ঞানীদের। বিভিন্ন সময় নানা তত্ত্ব দিয়েছেন তারা। এবার সেই তালিকায় সংযোজন বাঙালি বিজ্ঞানী শঙ্কর চট্টোপাধ্যায়। টেক্সাস টেক বিশ্ববিদ্যালয়ের গবেষক শঙ্কর চট্টোপাধ্যায় দীর্ঘদিন ধরেই ডাইনোসরের জীবাশ্ম নিয়ে গবেষণা করছেন। তার দাবি পৃথিবীতে প্রাণ সৃষ্টির রহস্য উদ্ধার করতে পেরেছেন। তিনি জানিয়েছেন প্রায় 450 কোটি বছর আগে পৃথিবীর সৃষ্টির সময় প্রাণ সৃষ্টির কোনো পরিবেশই ছিল না। অগ্ন্যুৎপাতের ফলে বিষাক্ত গ্যাসে ভরেছিল পৃথিবীর বায়ুমণ্ডল। মাঝে মাঝেই পৃথিবীতে খসে পড়ত উল্কার টুকরো ও ধূমকেতু। এর ফলে পৃথিবীর বুকে বড় বড় গর্ত তৈরি হয়। মহাজাগতিক বস্তুর গায়ের বরফ থেকে এলো জল, সবকটা গর্ত ভরে তৈরি হলো সমুদ্র। মার্কিন প্রবাসী বাঙালি বিজ্ঞানীর দাবি এরপর প্রায় 400 কোটি বছর আগে পৃথিবীতে প্রাণ সৃষ্টির প্রক্রিয়া শুরু হয়। মূলত 4টি ধাপে এই প্রক্রিয়া চলে। কসমিক স্টেজ, উল্কা আর ধূমকেতুই পৃথিবীতে নিয়ে এসেছিল প্রাণ তৈরির প্রাথমিক উপাদান আর জল। জিওলজিক্যাল স্টেজ, সমুদ্রে গভীরে গাঢ় অন্ধকারে লক্ষ লক্ষ বছর ধরে একটু একটু করে উল্কা আর ধূমকেতুর আনা উপাদানগুলো জুড়ে তৈরি হলো জটিল যৌগ। কেমিক্যাল স্টেজ, যৌগগুলো নিজেদের মতো সাজিয়ে গুছিয়ে তৈরি হলো আরও জটিল যৌগ। তৈরি হলো আরএনএ, প্রোটিন। বায়োলজিক্যাল স্টেজ, প্রোটিন আর আরএনএ থেকে আরও জটিল বিক্রিয়ায় এলো ডিএনএ। তৈরি হলো কোষ, পৃথিবীর প্রথম প্রাণ। শঙ্কর চট্টোপাধ্যায় জানিয়েছেন পৃথিবীতে প্রাণ সৃষ্টির রহস্য ভেদে গ্রিনল্যান্ড, অস্ট্রেলিয়া আর দক্ষিণ আফ্রিকায় কয়েকটি অঞ্চলে পাওয়া জীবাশ্ম আর পাথরের সাহায্য নিয়েছেন। ইতিমধ্যে ডেনভারে জিওলজিক্যাল সোসাইটি অব আমেরিকার বার্ষিক সভায় তাঁর এই তত্ত্ব পেশও করেছেন 2010-এ এবিপি আনন্দ সেরা বাঙালি অনুষ্ঠানে সেরা সেরা সম্মানে ভূষিত শঙ্কর চট্টোপাধ্যায়। শ্রী শঙ্কর চট্টোপাধ্যায়, সেরা সেরা বাঙালি 2010। শঙ্করবাবু, অনেকে বলেন যে জুরাসিক পার্ক আসলেই পশ্চিমবঙ্গ ভুল জায়গায় স্পিলবার্গ শুটিং করেছেন। তার কারণ আপনিও সারা জীবন ভুল ডাইনোসরদের, নকল ডাইনোসরদের পেছনে ঘুরেছেন। তার কারণ আসল ডাইনোসর হচ্ছে বাঙালি। তাদের স্থিতাবস্থা এমনই যে তারা নড়েও না, চড়েও না। আর আপনার মতো, অমর্ত্য সেনের মতো যারা বাঙালি, তারা কিন্তু এই জুরাসিক পার্ক ছেড়ে অন্য জায়গায় পালিয়ে যান। কঠিন প্রশ্ন, এবং আমি পলিটিক্সের মধ্যে যাব না। বাঙালি কিন্তু চিরকালই বাইরে গেছে, হ্যাঁ। আর ডাইনোসরকে সবসময় বোকা বলাটা উচিত নয়, কারণ ডাইনোসরের কিন্তু 160 মিলিয়ন ইয়ার্স ওদের রাজত্ব ছিল। তাদের তুলনায় আমাদের 10 year মাত্র 6 মিলিয়ন। এবং যদি না ওই প্রলয় ঘটন ঘটতো, হয়তো ডাইনোসররা আজকেও থাকতো এবং আমি হয়তো এই স্টেজে আসতাম না। অথবা ডাইনোসরের পিঠে চড়ে আসতেন, সেটাও সম্ভব ছিল। আচ্ছা, ডাইনোসরদের বুদ্ধিমত্তার সঙ্গে বাঙালির মননকে যদি তুলনা করতে বলি, আপনি কিভাবে দেখবেন? আমি ডাইনোসরের তখন তো কোনো জাতভেদ ছিল না, হ্যাঁ। ডাইনোসরকে বাঙালিও বলা যাবে না, ভারতীয় বলা যাবে না। কিন্তু হ্যাঁ, ডাইনোসরের ব্রেন ছোট ছিল ঠিকই, হ্যাঁ, এবং বাঙালির ব্রেন বেশ বড়, অনেক সময় কাজে লাগায় না। অনেক ধন্যবাদ আপনাকে। আজ আমাদের অতিথি এমন এক বঙ্গ সন্তান যিনি টেক্সাসে থাকেন, কিন্তু আমাদের এই বঙ্গ সমাজকে আক্ষরিক অর্থে গর্বিত করেছেন। তিনি প্রায় ফসিলস হয়ে যাওয়া একটি বিষয়কে নতুন করে জীবন দিয়েছেন এবং একই সঙ্গে জীবন্ত করে তুলেছেন পৃথিবীজোড়া বিতর্ক। তিনি শঙ্কর চট্টোপাধ্যায়। আসুন, এই কৃতি বঙ্গ সন্তানের বিজ্ঞানের ইতিহাসে যে অবদান আমরা কয়েক ঝলক দেখে নিই। ছেলের নামে নাম রেখেছিলেন নিজের আবিষ্কৃত ডাইনোসরসের। যাদবপুর বিশ্ববিদ্যালয়, কলকাতা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা শেষ করে যোগ দেন কলকাতার আইএসআইতে। তখন থেকেই ডাইনোসরস নিয়ে পরীক্ষা নিরীক্ষা শুরু টেক্সাস টেক বিশ্ববিদ্যালয়ের গবেষক প্যালিওন্টোলজিস্ট শঙ্কর চট্টোপাধ্যায়ের। কাজের সূত্রে 70-এর দশকে আইএসআইতে তৈরি করে ফেলেছিলেন ডাইনোসরসের ফসিল নিয়ে আস্ত একটা মিউজিয়াম। এখনো এদেশে যার কদর যথেষ্ট। 70 থেকে 2009 দীর্ঘ এই সময়ে শঙ্করবাবু কাজ করেছেন পৃথিবীর বহু বিশ্ববিদ্যালয়ে, গবেষণাগারে। পেয়েছেন প্রচুর সম্মান। সমান তালে চলেছে তার অন্বেষণ।
কিভাবে পৃথিবীর বুক থেকে অবলুপ্ত হলো ডাইনোসরস। ইভলিউশনের থিওরি নয়, আগ্নেয়গিরির তত্ত্ব ঠিক মনে হচ্ছিল না বহুকাল ধরেই। খুঁজতে খুঁজতে বহু অন্বেষণে মিলে যায় এক আশ্চর্য সূত্র। মুম্বাই হাইতে পৌঁছে শঙ্করবাবু খুঁজে পান সৃষ্টি আর ধ্বংসের এক আশ্চর্য ধারণা। মুম্বাই হাই আর কিছুই নয়, 650 লক্ষ বছর আগে এক বিশাল উল্কাপাতের ফলেই তৈরি হয়েছিল এই বেসিন। আর সেই তুমুল ইম্প্যাক্টে বদলে গিয়েছিল সৃষ্টি, স্থিতি, লয়। আগ্নেয়গিরির গলিত লাভা বেরিয়ে আসে বাইরে। পৃথিবী জুড়ে বহু বছর ধরে চলতে থাকে এক আশ্চর্য তাণ্ডব, ঠিক যেন শিবের প্রলয় নাচন। আর তাতেই মৃত্যু হয় পৃথিবীর অর্ধেক স্পিসিসের। রক্ষা পায়নি ডাইনোসরও। শঙ্কর চট্টোপাধ্যায়ের এই তত্ত্ব প্রকাশ্যে আসতেই আলোড়ন সৃষ্টি হয় বিজ্ঞানী মহলে। বিরোধী মত পাল্টা যুক্তি শানিত করে। বিরুদ্ধ মতকে প্রাপ্য সম্মান জানিয়েই চলতে থাকে এই বাঙালি কৃতির গবেষণা। গবেষণার টানেই আপাতত তিনি নিজের দেশে খুঁজে পাচ্ছেন আরো নতুন নতুন তথ্য। সমৃদ্ধ হচ্ছে তার তত্ত্ব। শঙ্করবাবু, প্রথমেই জিজ্ঞেস করি, আপনাকে কি বডিগার্ড নিয়ে ঘুরতে হয়? তার কারণ ডায়নোসরদের অবলুপ্তির যে তত্ত্ব আপনি সামনে এনেছেন, তারপরে পৃথিবীর নানা কোণ থেকে নানা সমালোচনা, নানা পাল্টা যুক্তি, শানিত আক্রমণ হচ্ছে আপনার তত্ত্বকে। বিজ্ঞান এরকমভাবে এগোয়। হ্যাঁ, বিজ্ঞানের দুটো সবসময় থাকে, একটা হচ্ছে বেশ কিছু গ্রুপ যারা ফরে থাকবে, আরেকটা গ্রুপ থাকবে হ্যাঁ যারা এগেনস্ট থাকবে। এরকম করেই কিন্তু বিজ্ঞানের উন্নতি হয়েছে। আপনাকে যদি খুব সহজ করে নন টেকনিক্যালি বিজ্ঞান চর্চার সঙ্গে সরাসরি যুক্ত নয় এমন বাঙালিদের জন্য বুঝিয়ে বলতে হয় যে কি দৃষ্টান্তকারী পরিবর্তন আপনি এনেছেন বিজ্ঞানের তত্ত্বে, কিভাবে সহজ করে বুঝিয়ে বলবেন? এটা হচ্ছে 1980 সালে, মানে ডাইনোসর তারা প্রায় 160 মিলিয়ন ইয়ার্স বেঁচে ছিলেন, তাদের রাজত্ব। এই যে ডাইনোসর কি করে মারা গেল হঠাৎ, সেই নিয়ে প্রায় 100 বছর ধরে তর্কটা চলছিল। কিন্তু তার মধ্যে নানা রকম থিওরি ছিল যেগুলো কোনো মানে হয় না। হ্যাঁ, কেউ কেউ বলতো ওরা স্টুপিড হয়ে গেছিল, কেউ কেউ বলতো ওরা সুইসাইডাল। কিন্তু 1980 সালে হ্যাঁ ফাদার অ্যান্ড সান একটা টিম, অ্যালভারেজ গ্রুপ, ওরাই প্রথম একটা থিওরি দিল যে খুব সম্ভবত ওই সময় 65 মিলিয়ন ইয়ার্স আগে একটা বিরাট উল্কা কোথাও পড়েছিল এবং সেইটি হচ্ছে অবলুপ্তির কারণ। এখন বেশ কিছু লোক এটা মানতে চাইল না। তারা বললো না 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 না, উল্কা টুলকা না, মানে এই আকাশ থেকে কিছু পড়েনি। তোমরা ভারতে যাও, ভারতে দেখতে পাবে সবচেয়ে বড় ভলক্যানো। সত্যি ঠিক সেই সময় হ্যাঁ ভারতে একটা বিরাট ভলক্যানো ছিল। এটা বোধহয় জিওলজিক হিস্ট্রিতে লার্জেস্ট ভলক্যানিক এপিসোড। একে বলা হয় ডেকান ট্র্যাপ। আপনি যদি বম্বে থেকে জব্বলপুর পর্যন্ত গাড়ি ড্রাইভ করে যান, দুপাশে যে পাথরগুলো দেখবেন সেগুলো আর কিছুই না, ডেকান লাভা। এমনকি অজন্তা, ইলোরা সব ডেকান লাভা। সুতরাং আমরা জানি এটা ভলক্যানো হলে নানা রকম পলিউশন হয়। এটাও একটা প্লজিবল অল্টারনেটিভ থিওরি। তা এই দুটো কম্পিটিটিভ মডেল ছিল 1980 থেকে 1990 পর্যন্ত। আমরা তখনও পর্যন্ত অনলুকার ছিলাম। কিন্তু যেহেতু ডেকান ট্র্যাপ একটা ইন্ডিয়ার ব্যাপার এবং এটা জানা ছিল যে ডেকান ট্র্যাপের চারিপাশে ডাইনোসরগুলো ছিল, আমাদের মনে হলো এই হাইপোথিসিসটা টেস্ট করি। তা আমার পুরনো ইনস্টিটিউট ছিল ইন্ডিয়ান স্ট্যাটিস্টিক্যাল ইনস্টিটিউট, এবং আমার এক বন্ধু ধীরাজ কুমার রুদ্র, আমরা দুজনে মিলে কাজ শুরু করি। হ্যাঁ, দেখি যে এই ডেকান লাভাটা সত্যি হ্যাঁ কালপ্রিট কিনা, আর সেটা টেস্ট করা যায়। সেটা করতে গিয়ে আমরা প্রথমে শুরু করলাম জব্বলপুর থেকে। হ্যাঁ, এখন জব্বলপুরের যে গানশিল ফ্যাক্টরি আছে ওখানে দুটো পাহাড় আছে। হ্যাঁ, একটার নাম হচ্ছে বড় সিমলা, একটা ছোটো সিমলা। হ্যাঁ, যারা ট্যুরিস্ট তারা সব সময় যায়। ছোটো সিমলা একটা শিবের মন্দির আছে, আর বড় সিমলায় একটা টাওয়ার আছে। এখন অনেকেই জানে না যে মেজর স্লিম্যান যে ঠগি দমন করেছিল, সেই কিন্তু প্রথম ডাইনোসর ওখান দিয়ে পায়। হ্যাঁ, তার একটা অদ্ভুত লেখা আছে যে হ্যাঁ আমি ভোরবেলা ওই রকম বাংলো থেকে আস্তে আস্তে পাহাড়ের উপরে উঠছিলাম, তারপর হঠাৎ দেখি বড় একটা ডাইনোসরের হাড়।
1920 সালে ওখানে খোঁড়াখুড়ি হয় এবং ফসিলগুলো ব্রিটিশ মিউজিয়ামে নিয়ে যাওয়া হয় এবং খুব ইন্টারেস্টিং। তারপর থেকে ওটা মিসিং, কেউ জানে না। তা আমরা 80s ওখানে কিন্তু প্রতি বছর বিভিন্ন ইউনিভার্সিটি থেকে ওইখানে ফিল্ডে নিয়ে যাওয়া হয়, হ্যাঁ, এবং প্রফেসররা বলেন এখান থেকে ডাইনোসর পাওয়া গেছিলো এই পর্যন্ত। হ্যাঁ, কিন্তু তা তো হতে পারে না। হ্যাঁ, যেহেতু ওরা পেয়েছিল ওখানে থাকার কথা। তা আমরা ন্যাশনাল জিওগ্রাফিক থেকে একটা গ্র্যান্ট পেয়েছিলাম, আমি, ধীরাজ, আমার বউ শিবানীও ছিল। আমরা শুরু করলাম, এই হচ্ছে প্রথম এক্সপিডিশনস। কিন্তু যেহেতু এটা মিলিটারি এরিয়া, আমরা ওদের কর্নেলের সাথে দেখা করলাম। সে বলে আচ্ছা ঠিক আছে, এখানে তো কোনো ডাইনোসর আমরাও শুনিনি। প্রথম দিন জাস্ট ওদের সেই ডেসক্রিপশন পড়ছি যে ওরকম মেজর শ্রীমানের লেখা বা ফনওয়েন বলে আরেকজন যে কাজ করেছে, যেরকম সরু রাস্তা দিয়ে পাহাড়ের উপরে উঠে গেছে। আমরা 2-4 বার ওঠানামা করলাম, করে লাঞ্চ টাইম হয়ে গেল, আমাদের সাথে কিছু খাবার ছিল। শিবানী ও একটা হাড়ের উপর বসেছিল, আমরা জানি না যে ওটা হাড়, হ্যাঁ, এবং কি করে যে মানে 70 বছর ধরে কেউ দেখেনি একটা বিরাট থাই বোন বা ফিমারের ওপর ও অ্যাকচুয়ালি বসে বসে, হ্যাঁ, স্যান্ডউইচ খাচ্ছিল। হঠাৎ আমি দেখি এতে একটা বিরাট ফিমার, তখন আমরা ঘোরাঘুরি শুরু করলাম। হ্যাঁ, এই হচ্ছে আমাদের প্রথম ইন্ডিয়া কাজ, বহুদিন। এবং সেই জবলপুরের কাজটা খুব ইন্টারেস্টিং হলো। ওখানে আমরা সেই পুরনো ডাইনোসরগুলো আস্তে আস্তে সব খুঁজে পেলাম। এত ইন্টারেস্ট হয়েছিল ওখানকার, ওরা একটা মিলিটারি সিপাহি রেখে দিল, হ্যাঁ, সে একদম রাইফেল দিয়ে এরকম পাহাড়ে দিত, আর সব স্কুলের ছেলেরা আসতো। ছুটি হয়ে গেল একদিন স্কুল, হ্যাঁ, সায়েন্স ডে বলে ওরা ডাইনোসর দেখতে চলে এলো। এই যে জায়গাটা, এটাই কি আপনার তত্ত্বের শিবা বেসিন? এখনো না, এখনো শুরু হয়নি, এখন আমরা শিবা টিবাতে যাইনি। ডাইনোসরগুলো মারা গেছে, সেগুলো হচ্ছে শেষ ডাইনোসর, এইটুকু। কিন্তু কেন মারা গেছে আমাদের তখনও ওপেন আইডিয়া। আর জবলপুর জায়গাটা এত সুন্দর, ঠিক যেখানে ডাইনোসরগুলো মারা গেছে তার উপরে একটা সাদা বালি পাথরের লেয়ার, তার উপরই প্রথম যে ডেকান লাভা তার লেয়ারটা। হ্যাঁ, তা আমরা অনেক স্যাম্পল নিলাম। ওই যে বালি পাথরটা একটু কেমন ভেরি ইন্ট্রিগিং, হ্যাঁ, আর সেখানে আমরা ডাইনোসরের বড় বড় হাড় পেলাম। এরা কার্নিভোর হার্বিভোর দুটোই ছিল। এছাড়া ওদের ডিম, এই এত বড় বড় বাতাবি লেবুর মতো ডিম, সুতরাং বেশ ছিল ওরা ওখানে। কিন্তু সেই হচ্ছে সেই যুগের ডাইনোসর। ঠিক মারা যাওয়ার আগে আমাদের তারপর পরপর অনেক বছর এসে কাজ করেছে, হ্যাঁ, জবলপুরে, তারপর আরিয়ালের বলে ম্যাড্রাসের কাছে একটা জায়গায়। সেখানে দেখলাম যে এমন একটা জায়গা যে মনে হচ্ছে যেন সমুদ্র থেকে অয়েস্টার বেড থাকে না, সে বড় বড় ঝিনুক সম্পূর্ণ, ওখানে হচ্ছে শেষ ডাইনোসর, তার উপরে সে ঝিনুকের বেড। তার মানে কি একটা বিরাট সুনামি হয়েছিল। সেই সুনামি একটা দারুণ এভিডেন্স পেলাম। তারপর এদিকে তখন আমরা কিছু লিটারেচার পেলাম, পড়তে পড়তে একটা বম্বের কাছে চলে এসেছি। বম্বেতে গিয়ে দেখি, হ্যাঁ, যে ওখানে একটা অদ্ভুত স্ট্রাকচার আছে। সেই স্ট্রাকচারে প্রায় 50 বছর ধরে ইন্ডিয়ান জিওলজিস্টরা ব্যাফেলড। একে বলে পানভেল ফ্লেকচার। হ্যাঁ, যদি একটা ছোট্ট লো ফ্লাইট নেওয়া যায়, দেখা যাবে হাজার হাজার হট স্প্রিং সেখানে। সে তাই নয়, মানে হট স্প্রিং মানে নিশ্চয়ই লাভার থেকে জলের একটা রিয়াকশন হচ্ছে, গরম হয়ে যাচ্ছে, এবং ওখানে ছোটো ছোটো শিবের মন্দিরও আছে। হ্যাঁ, কিন্তু জায়গাটা সাইসমিক্যালি ভেরি অ্যাক্টিভ, তার মানে খুব আর্থকোয়েক হয় এরকম। তখন আমাকে একটা টক দিতে ডাকলো অয়েল অ্যান্ড ন্যাচারাল গ্যাস কমিশন। যখন অয়েল অ্যান্ড ন্যাচারাল গ্যাস কমিশনে ওদের অফিসেও, হ্যাঁ, গেলাম। তারপর ওরা অনেক ম্যাপ ট্যাপ দেখালো এবং ওরা অনেক পাবলিশও করেছে। সব মিলিয়ে হঠাৎ মনে হলো যে এই যে অ্যারাবিয়ান সিতে, হ্যাঁ, যেটা ওটা বম্বে হাই, যেটা হচ্ছে আমাদের লার্জেস্ট অয়েল ফিল্ড বা গ্যাস ফিল্ড, যেটা বিরাট স্ট্রাকচার। হ্যাঁ, ওদের প্রায় 500 কিলোমিটার ডায়ামিটার, কিন্তু স্ট্রাকচারটা খুব আনইউজুয়াল। যদি সব কিছু সরিয়ে দেখা যায়, এখন তো জলের তলে বোঝা যাবে না, কিন্তু মনে করুন আমরা জলটা সরিয়ে দিলাম, প্রায় 7 কিলোমিটার ঠিক সেডিমেন্ট আছে, আমরা সেডিমেন্টটাকে সরিয়ে দিলাম। সব যদি করা যায় তাহলে ফ্লোরটা কেমন দেখাবে, দেখা যাবে যে ঠিক মাঝখানটা একটা বিরাট পর্বত, প্রায় 4 কিলোমিটার হাই। হ্যাঁ, জলের নিচে। হ্যাঁ, এটা বিরাট, ওইটি হচ্ছে বম্বে হাই। হ্যাঁ, বম্বে হাই যে কী জিনিস সেটা ঠিক জল আর এই সেডিমেন্টগুলো না আসলে বোঝা যাবে না। হ্যাঁ,
সে বিরাট একটা পর্বত, তার চারিপাশে হচ্ছে একটা বিরাট বেসিন, তার চারিপাশে হচ্ছে আর একটা রিং, হ্যাঁ, পরপর রিং চলে যাচ্ছে, সেই রিংটা হচ্ছে একদম ফল্টেড। এই যে ইম্প্যাক্ট হয় দুটো জিনিস, ওই সময়কার উল্কাটা, এই পার্টিকুলার উল্কাটাকে বলে কন্ড্রাইট, এদের একটা অদ্ভুত কম্পোজিশন আছে, হ্যাঁ, ওদের একটা এলিমেন্ট আছে, যেমন প্ল্যাটিনাম থাকে না, খুব শাইনি মেটাল, হ্যাঁ, রূপোর মতো দেখতে, তেমনি আরেকটা মেটাল আছে, তার নাম ইরিডিয়াম। ইরিডিয়াম ওই শুধু মিটেরাইটে থাকে, ওই পার্টিকুলার মিটেরাইটে, হ্যাঁ। সারা পৃথিবী জুড়ে যেই জায়গাটা ডাইনোসরগুলো মারা গেছে না, যেই লেয়ারটায়, সারা পৃথিবী জুড়ে সেই ইরিডিয়াম লেয়ারটা পাওয়া গেছে। এমনকি ইন্ডিয়ায় মেঘালয় পাওয়া গেছে, আঞ্জের বলে একটা জায়গা আছে, হ্যাঁ, গুজরাটে, সেখানেও পাওয়া গেছে। সুতরাং তারপর আমরা শক্ট কোয়ার্জ পাওয়া গেছে। এইগুলো থেকে মনে হয়, মানে দের ইজ নো ডাউট যে একটা বা একটার বেশি ইম্প্যাক্ট হয়েছে। ইতিমধ্যে মানে, কারণ এইটা খুব হট সাবজেক্ট হয়ে গেছিলো, বোধহয় জিওলজিতে 60s সবচেয়ে বড় কাজ হয়েছিল প্লেট টেকটনিক্স, হ্যাঁ, মহাদেশগুলো কীভাবে এদিক ওদিক নড়ে চড়েছে। প্লেট টেকটনিক্সের পর এই যে ইম্প্যাক্ট এবং ডাইনোসর এক্সটিংশন, এইটি বোধহয় সবচেয়ে ইম্পর্টেন্ট কাজ, কারণ এতে শুধু জিওলজিস্টরা, কসমোলজিস্ট, জিওফিজিসিস্ট, প্যালিওন্টোলজিস্ট প্রত্যেকে ইনভলভ হয়ে গেছিলো, হ্যাঁ, মানে হাজার হাজার পেপার লেখা হয়েছে এর উপর। কারণ প্রথমত এটা ইন্টারেস্টিং, আর সেকেন্ড হচ্ছে এই থেকে অনেক কিছু এক্সপ্লেন করা যায়। আমি শিবা বেসিনের কথায় আসবো, যে এই যে শিবের নামে এটার নামকরণ এবং সৃষ্টি স্থিতি লয়, সেই লয়ের কাজে মানে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর আমরা যদি এইভাবে দেখি, সেই জন্যই কি শিবা বেসিন? নিশ্চয়ই, হ্যাঁ, এই যে গড অফ ডিস্ট্রাকশন, হ্যাঁ, অন্যান্য অনেক রিলিজিয়ন এটা নিতে পারে না, কিন্তু হিন্দি রিলিজিয়নে না এই যে জিনিসটা, যে রিয়েলিটি, যে ডিস্ট্রাকশন ভীষণ দরকার রিনিউয়ালের জন্য, হ্যাঁ। এবং সত্যি তো 65 মিলিয়ন ইয়ার্স আগে ডাইনোসরের যুগটা শেষ হয়ে যায়, তারপর ম্যামালের যুগটা শুরু হয়, হ্যাঁ। সেটা অবশ্য অন্য ধর্মেও আছে, নোহার নৌকা আমরা যদি, কিন্তু এই ধরনের যে হ্যাঁ, যে মানে সৃষ্টি হতে হলে ধ্বংস হতে হবে, ধ্বংসের পরে সৃষ্টি, সেটা কিন্তু জিওলজিক্যাল রেকর্ডে খুব সুন্দর দেখা যায়। গার্টা কেলারের সঙ্গে আপনার এই তত্ত্বের কতটা বিরোধ আছে বা কতটা মিলই বা আছে? গার্টা কেলার, আচ্ছা, গার্টা কেলার যেটা করেছে এখন মনে হচ্ছে এই লাস্ট 20-25 ইয়ার্সে, ওটাও তো অগ্নুৎপাত এবং তারপরে, হ্যাঁ, গার্টা কেলার, আচ্ছা, ও দুটো জিনিস করেছে। এক হচ্ছে যে ও প্রথমত ইম্প্যাক্টে বিশ্বাস করে না, হ্যাঁ, ওদের গ্রুপটা হচ্ছে সেই ভলকানিক গ্রুপ, হ্যাঁ। কিন্তু ওরা দেখিয়েছে যে শিবের একটা কম্পিউটার আছে, সেটা হচ্ছে চিকশিলো, সেটা হচ্ছে মেক্সিকোতে হয়েছিল, হ্যাঁ। এবং ঠিক ওরা ওই রকম ঠিক শিবের মতো, অর্ধেকটা জলে অর্ধেকটা ডাঙায়, হ্যাঁ। এবং ওটা হচ্ছে লার্জেস্ট অয়েল ফিল্ড, হ্যাঁ। ওরা অয়েল ড্রিল করতে গিয়ে ওটা পরে আবিষ্কার হয়, হ্যাঁ, অনেক পরে। এখন চিকশিলোটা ফেয়ারলি ওয়েল এস্টাবলিশ ছিল, কিন্তু কেলার দেখালো যে চিকশিলোটা যখন ডাইনোসর মারা গেছে তার প্রায় 300,000 ইয়ার্স, প্রায় 3 লাখ বছর আগে হয়েছে, তাহলে তারপরে ডাইনোসর বেঁচে ছিল, তাহলে চিকশিলোটা অ্যাকচুয়াল প্রক্সিমেট কজ হতে পারবে না। বেসিক্যালি ও ওটাকে নালিফাই করে দেয় বা অ্যাবান্ডন করে, হ্যাঁ, করে আবার যে ওরা ভলকানিক বা অগ্নুৎপাত, সেটার কিছু নয়, ওরা কিন্তু ডেকান ট্র্যাপে চলে এসছে, হ্যাঁ। কিন্তু ইন্ডিয়া হচ্ছে তার মানে কি একটা গ্রাউন্ড জিরো হয়ে গেছে, মানে ভবিষ্যতে, হ্যাঁ, সে ইম্প্যাক্টে বিশ্বাস করুক আর ভলকানিজমে বিশ্বাস করুক, ইন্ডিয়ায় আসতেই হবে, কারণ ক্লুটা এখানে আছে। আচ্ছা, এই যে ইম্প্যাক্টের থিওরি, তাহলে ডারউইনের যে বিবর্তনবাদ, সার্ভাইভাল অফ দ্য ফিটেস্ট, সেটার থেকে লাখটা এক্ষেত্রে অন্তত ডাইনোসর বিলুপ্তির ক্ষেত্রে আরো বেশি গুরুত্বপূর্ণ। ডেফিনেটলি এইসব যখন হয় না, এরকম বড় ক্যাটাস্ট্রফি হয়, তখন কিন্তু ফিটেস্ট বলে কিছু নেই, হ্যাঁ। যারা লাকি তারাই বেঁচে যায়, হ্যাঁ। যেমন অদ্ভুত যারা ছোট ছোট অ্যানিম্যাল, তারা হয়তো গর্তে চলে যেতে পারত, হ্যাঁ, এবং তারাই বেঁচেছে। তারপর অদ্ভুত, যেমন যারা সমুদ্রে ছিল তারা অনেক ভিকটিম, একই যেমন ক্রোকোডাইলস, যেসব ক্রোকোডাইল সমুদ্রে ছিল তারা কিন্তু ভিকটিম হয়েছিল, কিন্তু যারা নদীতে বা লেকে ছিল তারা হয়নি। তার মানে ম্যামেলসরা যেহেতু ছোট, সেহেতু তারা এই প্রাকৃতিক বিপর্যয়টা অ্যাভয়েড করতে পেরেছে। এবং দেখা গেছে যাদের ওজন 25 কেজির ওপর, তারা কমপ্লিটলি ওয়াইপড আউট হয়ে গেছে, হ্যাঁ। সুতরাং এই ক্ষেত্রে কিন্তু, হ্যাঁ, স্মল ইজ বিউটিফুল,
ওরাই সার্ভাইভ করেছে। হ্যাঁ, এর সময়সীমাটা কি ধরছেন, মানে যেটা ওই 650 লক্ষ বছর, সেটাই কি একই সময়? সময়টা মোটামুটি ঠিকই, কারণ ওই যে ইরিডিয়াম লেয়ারটা না এখন একটা মার্কার বেড হয়ে গেছে, কারণ সারা পৃথিবীতে ইরিডিয়াম লেয়ার এবং শর্ট কোয়ার্টজ পাওয়া গেছে। হ্যাঁ, এখন যে কন্ট্রোভার্সিটা চলছে যে একটা না দুটো না অনেক ইম্প্যাক্ট। হ্যাঁ, তাহলে কি আমরা ধরে নেব যে ম্যামেলসরা বেঁচে গেল তাদের প্রত্যেকেরই ওজন তখন 25 কিলোর কম ছিল? হ্যাঁ, হ্যাঁ, তখনকার দিনে সবচেয়ে যে বড় ম্যামাল পাওয়া গেছে এটা কিন্তু বিরাট মেসোজোইক এজ। হ্যাঁ, সবাই জুরাসিক পার্কের গল্প জানে। প্রায় 160 মিলিয়ন ইয়ার্স আগে বেশিরভাগ ম্যামাল ছিল ইঁদুরের মতো সাইজ, সবচেয়ে যেটা লার্জেস্ট সেটা একটা ছোট্ট বেড়ালের মতো। এই সুতরাং ম্যামালসরা এরকম সার্ভাইভ করেছিল ছোট সাইজের জন্য। হ্যাঁ, আচ্ছা, এই উল্কার অভিঘাতে কি শুধু ডায়নোসররাই বিলুপ্ত হলো? এটা শুধু ডাইনোসররাই মারা যায়নি, মানে 50 to 70% স্পিসিস যা ছিল সে সময় কমপ্লিটলি এক্সটিংক্ট। যেমন সমুদ্রটা বোঝা যায়, কারণ ঠিক সেই সময় 65 মিলিয়ন ইয়ার্স আগে হয় কি সমুদ্র সবসময় অ্যালকালাইন থাকে। হ্যাঁ, যার জন্য আমরা যখন বিচে যাই, হ্যাঁ, সিশেল দেখি। কেন না, এটা যদি অ্যাসিড সমুদ্র হয় না, সিশেল থাকতে পারবে গলে যাবে। হ্যাঁ, একটা অ্যাসিড দিলে চকের উপর ফিস করে। সুতরাং সমুদ্রটা অ্যালকালাইন থাকলেই হোল ফুড চেনটা এস্টাবলিশড হয়। কিন্তু যখন ওই ডেকান ট্র্যাপ বা ইম্প্যাক্ট হয়, হ্যাঁ, প্রচণ্ড পরিমাণে অ্যাসিড রেন তৈরি হয় এবং দের ইজ এ ভেরি গুড চান্স সমুদ্র কমপ্লিটলি অ্যাসিডিক হয়ে গেছিল। তাতে হয়েছিল কি, এখন আমরা চোখে দেখি না, আপনি যদি সমুদ্রের জল একটু নিয়ে মাইক্রোস্কোপে দেখেন, হাজার হাজার মিলিয়ন্স অফ দিস ছোটো ছোটো অ্যানিম্যাল আছে। হ্যাঁ, সেইগুলো এন্টারলি শেলে। হ্যাঁ, এটা হচ্ছে মেইন বেস অফ দি ফুড চেন। হ্যাঁ, বড় ছোটোকে খায়, এরকম করতে 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 হ্যাঁ পুরো ফুড চেনটা কলাপস হয়ে গেছিলো। এবং নো ডাউট যে ওশানের যে ক্যাটাস্ট্রফিটা সেটা খুব সম্ভবত অ্যাসিডিফিকেশনের জন্য। হ্যাঁ, আর ল্যান্ডের যেটা ক্যাটাস্ট্রফি সেটা হচ্ছে মেইনলি হয়তো সারা পৃথিবী আগুন ধরে গেছিলো। হ্যাঁ, এত ধুলো উঠেছিল, হ্যাঁ, মিলিয়ন্স অ্যান্ড টনস সূর্যকে ঢেকে দিয়েছিল। হ্যাঁ, ইটস এ পারপিচুয়াল নাইট, ডে অ্যান্ড নাইট, মেবি 10 years, 100 years, 1000 years। হ্যাঁ, অত প্রিসাইসলি জিওলজিতে বলা যায় না, কিন্তু অন্ধকার ছিল। অন্ধকার থাকাতে গাছপালা প্রথম মরে গেল, তারপর যারা গাছ খেত তারা মারা গেল, তারপর যারা হার্বিভোর, হ্যাঁ, যারা কার্নিভোর হার্বিভোর খেত তারা মারা গেল। এরকম করে করে পুরো ফুড চেইনটা কোলাপস করে গেল। সারা পৃথিবী আগুন ধরে গেছিল। হ্যাঁ, এত ধুলো উঠেছিল, হ্যাঁ, মিলিয়ন্স অ্যান্ড টনস সূর্যকে ঢেকে দিয়েছিল। হ্যাঁ, ইটস এ পারপিচুয়াল নাইট, ডে অ্যান্ড নাইট, মেবি 10 years, 100 years, 1000 years। হ্যাঁ, অত প্রিসাইসলি জিওলজিতে বলা যায় না, কিন্তু অন্ধকার ছিল। অন্ধকার থাকাতে গাছপালা প্রথম মরে গেল, তারপর যারা গাছ খেত তারা মারা গেল, তারপর যারা হার্বিভোর, হ্যাঁ, যারা কার্নিভোর হার্বিভোর খেত তারা মারা গেল। এরকম করে করে পুরো ফুড চেইনটা কোলাপস করে গেল। কিন্তু এই বিপর্যয় থেকে ম্যামেলসরা বেঁচে গেল কেন? শুধুই ছোট আকৃতি বলে? ছোট আকৃতি বলে, হ্যাঁ, কিন্তু কিছু কিছু ম্যামাল মারা গেছে, কিছু কিছু পাখিও মারা গেছে। হ্যাঁ, কিন্তু এই যে এক্সটিংশনটা হয়েছিল মেইনলি ইকুয়েটোরিয়াল এরিয়ায়। হ্যাঁ, কিন্তু দুটো পোলার রিজিয়ন একটু সার্ভাইভ হয়েছিল। যেমন আমরা অ্যান্টার্কটিকা থেকে অনেক কিছু পেয়েছি, হ্যাঁ, যেগুলো মনে হয় অতটা অ্যাফেক্টেড হয়নি। হ্যাঁ, মেইন যে এটা ক্যাটাস্ট্রফিটা হয়েছিল অ্যারাউন্ড দিস ইকুয়েটোরিয়াল বেল্ট, মেবি 30 ডিগ্রি নর্থ, 30 ডিগ্রি সাউথ, এরকম। আপনি ওজনের যে আপার লিমিট বললেন, তাতে যারা সাইজ 0-র দিকে যাচ্ছে তারা খুব উৎসাহিত হবে যদি ওরকম হয়। জোকস অ্যাপার্ট, জুরাসিক পার্ক আপনি দেখেছেন স্পিলবার্গের? নিশ্চয়ই। কতটা বিজ্ঞানের কাছাকাছি? ফিকশন সবসময় দরকার। হ্যাঁ, মানে একটা গ্রুপ তারা এরকম কল্পনা করবে, হ্যাঁ, কিন্তু পরে জেনারেশন ওইটাই ফ্যাক্ট হয়ে দাঁড়ায়। হ্যাঁ, সায়েন্স ফিকশন কিন্তু পরে সায়েন্স ফ্যাক্ট হয়ে যায়। যার জন্য স্পিলবার্গের এই যে আইডিয়াটা, হ্যাঁ, যদিও তখন খুবই ফারফেচেড, কিন্তু there is a very good chance। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে যে অত ভাবতে হবে না। আমরা যখন একটা পাখি দেখি, পাখি এর কিছু নয়, পাখি কিন্তু ফ্লাইং ডাইনোসর। তার মানে একটা গ্রুপ অফ ডাইনোসর এখনও আছে। আমরা শুধু ওদের পাখি বলি কেন, ওরা ওড়ে।
কিন্তু চায়না থেকে আমরা চায়নায় কাজ করি, ওইখানে মানে সিরিজ হান্ড্রেডস অফ ডাইনোসর পাওয়া গেছে, যাদের ফেদার আছে, যারা একটু একটু উঠতে পারতো। এই যে ডাইনোসর থেকে পাখির ইভলিউশনটা খুব সুন্দর ডকুমেন্টেড হয়েছে। সুতরাং সব ডাইনোসরই মারা যায়নি কিন্তু, হ্যাঁ, যদি আমরা চলতি কথা বলি সব ডাইনোসর মারা গেছে, হ্যাঁ, এই ক্যাটাস্ট্রফিতে। এরোপ্লেনের কনসেপ্টও কি তাহলে ডাইনোসর থেকে এসেছে আমরা বলতে পারি? ডেফিনেটলি। এগেন আমরা চায়নায়, মানে চায়নার কথা বারবার বলছি এই জন্য যে বোধহয় এই লাস্ট 100 ইয়ার্সে এরকম ফসিল কোথাও পাওয়া যায়নি। হ্যাঁ, পুরো বই নতুন করে লিখতে হবে। সেইখানে, হ্যাঁ, বেজিং থেকে 400 কিলোমিটার নর্থ ইস্টে একটা জায়গা আছে লিওনিং। হ্যাঁ, ওখানকার চাষারা চাষ করে না আজকাল। হ্যাঁ, ওরা শুধু ডাইনোসর করে আর বিক্রি করে। হ্যাঁ, প্রত্যেকে মার্সিডিজ আছে, এবং আপনি যদি যান ওখানে দেখবেন একটা জাস্ট মাইনিং ইন্ডাস্ট্রি। হ্যাঁ, বাড়ির সামনে শ্যাফট এরকম হরিজন্টালি। আচ্ছা, কেন ওখানে পাওয়া যায়? ওটার নাম দিয়েছি ক্রিটেশিয়াস পম্পে। বেসিক্যালি ওই সময়টা 125 মিলিয়ন ইয়ার্স আগে একটা ভলকানো ছিল নিয়ার বাই। হ্যাঁ, এবং ওটা রেকারেন্ট এরকম ভলকানিক অ্যাশ করতো, এবং চারিপাশে যে লেকস ছিল সেখানে ডাইনোসর, পাখি, ম্যামালস সব ছিল, এবং এরা ঠিক পম্পে বা যেমন হয়েছিল তেমনি পুরো কমপ্লিটলি দেয়ার, হ্যাঁ, কাভার্ড বাই অ্যাশ। তারপর হোল জিনিসটা বৃষ্টি পড়ে একেবারে লাহার, বেসিক্যালি মাটি, হ্যাঁ, সোজা গিয়ে এরকম লেকে পড়েছে, এবং কমপ্লিট প্রিজার্ভ। মানে এত সুন্দর পাওয়া গেছে, একটা না দুটো না, থাউজেন্ডস। হ্যাঁ, এবং তাতে একদম কিভাবে যে পাখি ওরা শিখলো ডাইনোসর থেকে, ছোট ডানা, একটু বড় ডানা, তারপর একটু বড় ডানা, হ্যাঁ, প্যারাশুটিং করছে, তারপর গ্লাইডিং করছে, তারপর ফ্লাইং করছে, সব স্টেজগুলো পাওয়া গেছে। আমরা যেহেতু সায়েন্স ফিকশনের কথা বলছি, যে প্রস্তুতিভূত ডিমগুলো আপনারা খুঁজে পেয়েছেন, বা চীনের এই জায়গা থেকে, এখান থেকে কি ডিএনএ বের করে কোনোভাবে আরও অ্যাকিউরেট হিসেব তাদের জীবন পদ্ধতি, জীবনচর্চা, এটা পাওয়া সম্ভব? সম্ভব। এখন ডিএনএর কথা হচ্ছে সাধারণত এত পুরনো সে নষ্ট হয়ে যায়। হ্যাঁ, খুব মেবি 5-10 মিলিয়ন ইয়ার্সের ফসিলের ডিএনএগুলো পাওয়া গেছে, অথবা অ্যাম্বারে যেগুলো পাওয়া গেছে। ইনফ্যাক্ট জুরাসিক পার্কের ওইটা খুব ইন্টারেস্টিং, ওরা যে অ্যাম্বারটি ইউজ করেছে। হ্যাঁ, অ্যাম্বারে একদম সিল করা। হ্যাঁ, অ্যাম্বারে ওগুলো প্রিজার্ভ হয়। কিন্তু কিছু কিছু লোক, হ্যাঁ, জ্যাক হর্নার এবং ওদের গ্রুপ, ওরা ক্লেম করে যে ওরা ডাইনোসরের ডিএনএ পেয়েছে, বা অ্যাটলিস্ট ব্লাড পেয়েছে। হ্যাঁ, ডিএনএ হয়তো নষ্ট হয়ে গেছে। হ্যাঁ, কিন্তু সম্ভবপর। যেমন জুরাসিক পার্কে ওই মশার ওরকম এক্স্যাক্টলি ওরকম করে। হ্যাঁ, কারণ এখনো টেকনোলজি অতটাই হয়নি, কিন্তু দেয়ার ইজ এ ভেরি গুড চান্স। বৈজ্ঞানিক হিসেবে স্পিলবার্গকে আপনি 10-এর মধ্যে কত নাম্বার দেবেন? এটা হচ্ছে স্পিলবার্গের চেয়ে যে লিখেছে মাইকেল ক্রাইটন। হ্যাঁ, কারণ উনি নিজে কিন্তু সায়েন্টিস্ট ছিলেন, খুব বড় ডাক্তার ছিলেন, যার জন্য লেখাটা খুব সুন্দর। যেমন আমি একটা গল্প বলি, কেন সায়েন্স ফিকশন দরকার। কোনান ডয়েলের গল্প সবাই জানেন, দি লস্ট ওয়ার্ল্ড। হ্যাঁ, ওটা তো ক্লাসিক, 1912 লেখা। তাতে কি হচ্ছে যে হিরো প্রফেসর চ্যালেঞ্জার, সে যাবে অ্যান্ডিস পাহাড়ের কাছে, ব্রাজিলের একটা জায়গায়। সেখানে গিয়ে ও একটা লস্ট ওয়ার্ল্ড পাবে, সেখানে দেখবে ডাইনোসর, আকাশে টেরোডাক্টাইল, এবং ও জানে যে লন্ডনে ফিরে গেলে দে আর স্কেপটিক্স। ও যদি গিয়ে বলে আমি ডাইনোসর দেখে এসেছি, কেউ বিশ্বাস করবে না। সুতরাং ও কী করলো, একটা টেরোডাক্টাইল ছোট্ট করে একটা কাঠের ইসে করে নিয়ে এলো। তারপর ব্রিটিশ মিউজিয়ামে ও একটা বক্তৃতা দিল, এই যে ডায়েরিটা খুললো তাতে টেরোডাক্টাইলটা উড়ে গেল। এই হচ্ছে গল্পের থিমটা। কিন্তু মজা হচ্ছে গল্পটা 1912-তে লেখা। 1970 সালে রাফলি সেই জায়গা থেকে, হ্যাঁ, সেই জায়গা থেকে টেরোডাক্টাইল ডিসকভার হয়। আর সেগুলো হচ্ছে মানে এত সুন্দর প্রিজার্ভেশন ভাবা যায় না, কমপ্লিট। এদের স্কিন পাওয়া গেছে, এদের ব্লাড ভেসেলস পাওয়া গেছে। এই যে কোনান ডয়েলের ফিকশন, ইট হ্যাজ বিকাম এ ফ্যাক্ট। হ্যাঁ, সুতরাং একটা জেনারেশনের স্বপ্ন দেখতেই হবে। হ্যাঁ, পরের জেনারেশন ওটা তৈরি হয়। আপনি বলছিলেন যে পাখি হয়তো ডাইনোসরের বিবর্তিত চেহারা,
তো এই এখনকার আমাদের চতুর্দিকে যে পাখি দেখি সেটার সঙ্গে কতটা মিল আছে সেই যুগের? অনেকটা মিল। আমরা জানি যে অনেক চেষ্টা করে প্রায় 100 বছর ধরে, এমনকি দা ভিঞ্চি শুরু করেছিল, হ্যাঁ, দা ভিঞ্চি যে অবজারভেশন পাখির ওপর, দা ভিঞ্চি যে অবজারভেশন প্যারাশুটের ওপর, গ্লাইডিংয়ের ওপর, হ্যাঁ, দারুণ। কিন্তু আলটিমেটলি রাইট ব্রাদার্স, ওরা যদিও সাইকেল বানাতো, ওরা জানতো যে কী করে উইংটাকে ওয়ার্ক করা যায়। এই করে প্রথম 1903 সালে বাইপ্লেন ইঞ্জিন করে। আপনি দেখুন 1903 সালে বাইপ্লেন, হুইচ ইজ একটু কাম্বারসাম, কারণ দুটো যে ডানা, হ্যাঁ, দে আর জয়েন্ট বাই স্ট্রিংস, খুব ড্র্যাগ হতো, হতো। 1909 সালে মনোপ্লেন হয়ে গেল, হ্যাঁ। তারপর থেকে তো আস্তে আস্তে হতে হতে প্রপেলার, তারপর হ্যাঁ জেট, উইদাউট নোয়িং ইট। মানে আমি তো মনে হয় যে রাইট ব্রাদার্স এত খুশি হতো। আমরা চায়না থেকে একটা ডাইনোসর করেছি, হ্যাঁ, ইন্টারপ্রেট করেছি, ডিসক্রাইব করেছি, ঠিক রাইট ব্রাদার্সের বাইপ্লেন, হ্যাঁ, ওটার নাম হচ্ছে মাইক্রোর্যাপ্টর। তার মানে কি পাখির ইভলিউশন আর এয়ারক্রাফট ইভলিউশন অলমোস্ট 1 to 1। শুধু তাই নয় যে ফার্স্ট কি হয়, মানে দা ভিঞ্চি বলেছিল ফার্স্ট প্যারাশুটিং। এক্স্যাক্টলি কিছু ডাইনোসর পাওয়া গেছে যারা দে ক্যান অনলি প্যারাশুট। ওরা জাস্ট গাছ বেয়ে উঠতো, উঠে হ্যাঁ ছোট্ট উইং, ওতে আর কিচ্ছু হয় না, হ্যাঁ, ডুইং প্যারাশুটিং। তারপর সেকেন্ড স্টেজ, হ্যাঁ, যে গ্লাইডিং, গাছ থেকে নামলো কিন্তু বেশ একটু দূরে, হ্যাঁ, মানে পড়ে গিয়ে ব্যথা লাগতো না, হ্যাঁ, দে কুড রিয়েলি স্টে নিয়ার। তারপরে স্টেজে এই যে ফ্ল্যাপিং করা, ফ্ল্যাপিংটা ভীষণ কমপ্লিকেটেড। আচ্ছা, মানুষ কি করেছে, মানুষ নেচারকে কপি করে কিন্তু পুরোটা করে না, হ্যাঁ। যেই দেখলো পাখি এরকম ডানাটা উঁচু নিচু করে, হ্যাঁ, চেষ্টা করলো যে ইম্পসিবল, হ্যাঁ, যার জন্য ফিক্সড উইং করে ফেলে দিল, হ্যাঁ। প্লেন কিন্তু ওতে খুশি, প্লেন কিন্তু অনেক মডিফাইড হয়েছে, বেসিক আইডিয়াটা নিয়েছিল পাখি থেকে, হ্যাঁ, রাইট ব্রাদার্স। এবং সেই রকম এখনও নেচারে যেসব জিনিস আছে না, মানুষ অনেক কিছু শিখতে পারে, কারণ নেচার মিলিয়ন্স অফ ইয়ার এক্সপেরিমেন্ট করে ওটাকে পারফেক্ট করেছে। যাদবপুর বিশ্ববিদ্যালয়, কলকাতা বিশ্ববিদ্যালয়, তারপর লন্ডন, তারপর আমেরিকা, বিশ্ববিদ্যালয়ের পরিকাঠামোগত কতটা তফাৎ? মানে আপনি তো অনেক জায়গায় কাজ করেছেন, আপনার বিষয় ভারতবর্ষে, আমাদের রাজ্যে পরিকাঠামো কতটা তৈরি? কিছু কিছু জায়গায় আউটস্ট্যান্ডিং। ব্যাঙ্গালোর ইনস্টিটিউটগুলো সত্যিই ভালো, হায়দ্রাবাদ খুব সুন্দর করেছে, টাটা ফান্ডামেন্টাল রিসার্চ, TIFR বম্বে খুব ভালো, আহমেদাবাদে আমরা ওখানে কাজ করেছি, PRL ফিজিক্যাল রিসার্চ ল্যাব, আউটস্ট্যান্ডিং, হ্যাঁ। এগুলো হচ্ছে সেটাকে বিদেশের সমতুল্য, সমতুল্য, হ্যাঁ। এইগুলো হচ্ছে, আর অফকোর্স ব্যাঙ্গালোর যে ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ সায়েন্স, তুলনা হয় না, হ্যাঁ। এগুলো হচ্ছে খুব খুব আউটস্ট্যান্ডিং। কষ্ট লাগে কলকাতার জন্য, হ্যাঁ। কলকাতা একটা সময় সায়েন্সে এত উপরে ছিল, সব কিছু সায়েন্স, আর্টস, মুখ, হ্যাঁ, কেমন যেন সেটা স্লিপিং, হ্যাঁ, আমরা যেন সম্পূর্ণ। এখন ইউনিভার্সিটিগুলো মানে সেইটাই নেই, এথিক্সটাই নেই, যেন কেমন যেন মনে হচ্ছে আমরা যেন ভীষণ নেগলেক্ট করছি। আমরা নেগলেক্ট করছি না, একটা জেনারেশন, হ্যাঁ, এই যে ইয়ং জেনারেশন, তারা খুব মার খাবে। একমাত্র উপায় তারা যারা বাইরে চলে গেছে। আমি এইটাই বলতে চাইছিলাম যে তাহলে জগদীশচন্দ্রের শহরের যারা বিজ্ঞান সাধক তরুণ প্রজন্ম, তাদের বাইরে যাওয়া ছাড়া কোনো বিকল্প নেই। আছে সেরকম দরকার, হ্যাঁ। কোনো যদি প্রতিটি ইনস্টিটিউটে সেই লিডার যদি বলে যে না আমরা এখানে সায়েন্স করব, হ্যাঁ, তাহলে সেই জিনিসটা দরকার, হ্যাঁ। সেখানে কোনো রকম পলিটিক্স ঢোকানো উচিত নয়, কারণ আমরা যদি নেশন বিল্ডিং করতে চাই, আমরা যদি সত্যি নতুন প্রজন্মের কথা ভাবি, ইয়ং জেনারেশনস, হ্যাঁ, তাহলে কিন্তু অন্য কিছু ঢোকালে চলবে না, হ্যাঁ। ওদের ইন্সপায়ার করতে হবে, ওদের ইগনাইট করতে হবে, হ্যাঁ। এই সেইটা যেন কলকাতায় কোথায় হারিয়ে গেছে। আপনার কথা থেকে একটা জিনিস স্পষ্ট যে এ রাজ্যের পরিকাঠামো শুধু নয়, আমাদের কর্মসংস্কৃতি এবং সব কিছুতে রাজনীতি করার যে প্রবণতা, সেটা আসলে একটা প্রজন্মের ধ্বংসের কারণ হতে চলেছে। মানে না, আমি ডাইনোসরদের অর্থে ধ্বংস যদি নাও ভাবি, আমি এতে কোনো কমেন্ট করতে চাই না, এটা জাস্ট ফিলিং, আমার কষ্ট লাগে, হ্যাঁ। ইনস্টিটিউটগুলো একটা সময় এত ভালো ছিল, যাদবপুর ইউনিভার্সিটি, ক্যালকাটা ইউনিভার্সিটি, হ্যাঁ, ইন্ডিয়ান স্ট্যাটিস্টিক্যাল ইনস্টিটিউট, মানে একটা আমরা যখন ISI ছিলাম অদ্ভুত ছিল, এমন একটা মানে ভাইব্রেন্ট,
হ্যাঁ, কত নোবেল লরিট আসছে শীতকালে, সব হাওয়াই ছুটি পরে মলনবেশ ছিলেন, তারপর কত লোক সেই সময় হলডেন ছিলেন। হ্যাঁ, সেই জিনিসটা যেন কেন নষ্ট হয়ে গেছে, মানে সেই কালচারটা যেন নষ্ট হয়ে গেছে। হ্যাঁ, কিন্তু ভবিষ্যতের আর একটা যেটা ট্রেন্ড রয়েছে আজকাল, তো সবাই ইন্টারেস্টেড মোর মানে মানি। হ্যাঁ, ওরা হয় আইটি ইন্ডাস্ট্রিতে যাবে অথবা বিজনেস MBA ডিগ্রি করবে। হ্যাঁ, সায়েন্স বা সায়েন্স থেকে ওটা আর কেউ করে না। আর গবেষণায় কুইক মানির তো কোনো এতটা স্যাক্রিফাইস কেউ করে না। এবং শুধু তাই নয়, কোনো নেই, ইম্পেটাসও নেই যে হ্যাঁ যে একটা সায়েন্টিস্ট আমাদের সময় যে একটা বিরাট স্যাক্রিফাইস, তাতে কী হয়েছে? হ্যাঁ, মানিটারি গেন না হলে একটা অদ্ভুত ক্রিয়েশনের আনন্দ, সেটা নেই এখন। এমন একটা হয়েছে না যে হ্যাঁ, টাকাটাই হচ্ছে সব সাফল্যের মাপকাঠি, মানে ক্রিয়েটিভিটি নয়। এই মুহূর্তের ISI এ যে ডাইনোসরগুলি সংরক্ষিত হয়েছে, সবগুলি সাধারণের জন্য নয় কিন্তু সব মিলে, সেটার রাখার পেছনেও তো আপনার একটা অবদান আছে। হ্যাঁ, আমরা তো ন্যাচারালি অনেক বছর কাজ করেছি। আমরা গোদাবরী নদীর তীরে প্রথম ডাইনোসর আমরাই মাউন্ট করি। শুধু তাই নয়, তারপরে এই যে বম্বে হাই খুঁজতে গিয়ে হ্যাঁ আমরা অনেক ধরনের ডাইনোসর পেয়েছি সব জায়গায়। হ্যাঁ, ডাইনোসর, তাদের ডিম, সেগুলো সবই আছে। ইনফ্যাক্ট যদি সত্যি কেউ ডাইনোসর খুঁজতে চায় তাহলে ISI যেতে হবে। হ্যাঁ, কেউ যদি স্টাডি করতে চায়, দারুণ কালেকশন। আপনার নিজের শহরে আপনার বিষয়ে একটা প্রতিষ্ঠান, কোনো ইনস্টিটিউট গড়তে ইচ্ছে করে না? সম্ভব? ভাববেন কখনো ভবিষ্যতে? নিশ্চয়ই কেউ যদি টাকা দেয়, ডেফিনেটলি। হ্যাঁ, যদি টাটা বলে আমি একটা ন্যাচারালিস্ট মিউজিয়াম করব, আমি ডেফিনেটলি আসবো। হ্যাঁ, যতটা পারি সাহায্য করব। আপনার নিজের কথায় আসি, বছরে একবার হয়তো আসেন, কিন্তু আপনার বাংলায় সামান্যতম মরচে ধরেনি, এটা কি করে সম্ভব করলেন? প্রথমে বাংলা আমরা বাড়িতে বলি, আর আমি বাংলা লিটারেচার সঙ্গে চিরকালই ইন্টারেস্ট ছিলাম। আমার তো আনন্দ পাবলিশারের 2টো বই আছে। একটা তো বেস্ট সেলারই ছিল যখন আমরা প্রথমে অ্যান্টার্কটিক এক্সপিডিশনে যাই, হ্যাঁ, মানে পৃথিবীর শেষ প্রান্তে বলে। সে বইটা, ওটা বোধ হয় রবিবাসরীতে বেরোতে, তারপর ওরা বই বিক্রি করে, এই হিসেবে করে। আর আমার ভাই ছিল গৌতম চট্টোপাধ্যায়, তাকে নিয়ে লেখা একটা বই, জ্যৈষ্ঠের হলুদ দুপুর, সেটাও আনন্দ পাবলিশারের। সঙ্গীতে আপনার পছন্দটা কীরকম? নিঃসন্দেহে ভাইয়ের কারণে সঙ্গীতের সঙ্গে একটা নিয়মিত যোগাযোগ তো নিঃসন্দেহে ছিল। আমাদের বাড়িটা মিউজিক্যাল। বাবা যদিও কেমিস্ট ছিলেন, হ্যাঁ, বাবা সব কিছু ইনস্ট্রুমেন্ট বাজাতে পারতেন, ভায়োলিন, হ্যাঁ, তারপর সেতার। সুতরাং আমাদের বাড়িতে সব ইনস্ট্রুমেন্ট ছিল, অর্গান, হ্যাঁ, সবাই সব কিছু, মানে উইদাউট এনি ট্রেনিং সবাই সব কিছু শিখেছিল। হ্যাঁ, তবে গৌতম রিয়েলি ট্রেন্ড অ্যাজ এ তবলা প্লেয়ার। হ্যাঁ, কিন্তু হঠাৎ ওর ঠিক হলো যে না, ও সঙ্গত করবে না, হিল বি দি লিডার। ওই তখন শুরু করলো গান বা এই যে স্প্যানিশ গিটার এরকম করে ঠোরে, হ্যাঁ, গান লেখা। এবং তখনকার দিনে 30 বছর আগে এই যে বাংলা ব্যান্ড ভাবা যায় না। এখনকার বাংলা ব্যান্ডের গান শোনার সময়, হ্যাঁ, কারণ ওদের একটা ব্যান্ড আছে লক্ষ্মী ছাড়া। হ্যাঁ, এখনকার ব্যান্ড শুনি, নিশ্চয়ই শুনি। অবসর কাটান কীভাবে? আমি অবশ্য ক্লাসিক্যাল মিউজিকে চিরকালই ইন্টারেস্টেড ছিলাম। হ্যাঁ, আমার বউ খুব ভালো গান গায়। ও এককালে সুচিতা মিত্র, কৃষ্ণা চট্টোপাধ্যায় এদের কাছে শিখেছে, মঞ্জু গুপ্ত। হ্যাঁ, এবং সুতরাং একটু চর্চা আছে এই পর্যন্ত। আমি এককালে দ্বিজেনের কাছে শিখেছিলাম, কিন্তু মরচে পড়ে গেছে। একটা নিছক কৌতূহল, শুভ সারাস আপনার পুত্রের নামে শুভ, তো সেই গল্পটা বিচ্ছিন্নভাবে আমরা অনেক সময় অনেক জায়গায় পড়েছি, আপনার মুখ থেকে শুনতে চাইব কি ঘটনা। একটা সামারের সন্ধ্যেবেলা আমি বোধহয় আগে প্রথমে আপনার পুত্রদের নিয়ে একটু বলুন। আমার 2 ছেলে, বড় ছেলে হচ্ছে সৌম্য, ও খুব মিউজিশিয়ান, যদিও সায়েন্টিস্ট, ও হার্ভার্ডের নিউরো সায়েন্টিস্ট, ও ব্রেন নিয়ে কাজ করে। কিন্তু ও আমাদের বাড়ির ওই বিশেষ করে বাবার যে জিনিসটা ছিল, যে কোনো ইনস্ট্রুমেন্ট বাজাতে পারে। সৌম্য ওয়াজ ট্রেন্ড অ্যাজ এ সেট অফ কনসার্ট ভায়োলিনিস্ট। হ্যাঁ,
কিন্তু ও সব কিছু এমনকি ওর বিয়ের পরে ওর বউ ওকে একটা দিলরুবা দিয়েছিল, ওইটাও বাজায়। হ্যাঁ, এবং খুব ভালো ইন্ডিয়ান ক্লাসিক তো শেখেনি, একটু কয়েকদিন বোধ হয় শিষ্যকণার কাছে তালিম নিয়েছিল, হ্যাঁ, ওয়েস্টার্ন ক্লাসিকে। কিন্তু ওদের একটা ব্যান্ডও আছে আমেরিকায়, হ্যাঁ, নাম হচ্ছে কারিশমা, খুব পপুলার। হ্যাঁ, বাজপেয়ী যখন এসেছিল ওদের ব্যান্ডটা ওদের ইনভাইট করেছিল। হ্যাঁ, তারপর ওদের ব্যান্ডের একজন, এই যে যখন আমাদের মনমোহন সিং হোয়াইট হাউসে যে ডিনারটা দিল ওবামা, হ্যাঁ, তাতে ওদের ব্যান্ডের যে লিড সিঙ্গার, হ্যাঁ, ফাল্গুনি, সেও ইনভাইটেড হয়েছিল। সৌম্য সায়েন্টিস্ট, মিউজিশিয়ান, রাইটার, অনেক কিছু করে টরে। ছোট শুভ, হ্যাঁ, শুভ হচ্ছে মোর টেকনোক্র্যাট। হ্যাঁ, ও খুব মেথডিক্যাল। ও কিন্তু ট্রেন্ড অ্যাজ এ ভায়োলিনিস্ট, কিন্তু ও ফটোগ্রাফি একটু ওইসব মোর আর্টিস্টিক। হ্যাঁ, ও MIT থেকে পাশ করেছে, করে ওই যে অ্যাপেল কোম্পানি আছে, হ্যাঁ, তারও ইঞ্জিনিয়ার, বিশেষ করে আইফোনটা, হ্যাঁ, ও হচ্ছে আইফোনের ইঞ্জিনিয়ার। হ্যাঁ, এই শুভই বহু বছর আগে, যখন বোধহয় 5 বছর ছিল, একদিন এরকম সামার টাইমে আমার বোধহয় কোনো একটা কনফারেন্স আছে, মানে আমি একটু স্লাইড ফ্লাইড তৈরি করার জন্য মিউজিয়ামে যাচ্ছিলাম। শিবানী বললো যে, আমার বউ বললো যে ওদেরও সাথে নিয়ে যাও। আমি 2 ছেলেকে নিয়ে গেছি, কারণ 2-3 ঘন্টার ব্যাপার। আমি দুজনকে ব্যস্ত রাখার জন্য বড়টাকে দিয়েছি যে তুমি কম্পিউটারে কিছু করো ঠরো, আর ও বলছে যে আমি কি করব। তা আমার ল্যাবে একটা এরকম বড় জ্যাকেট ছিল, প্লাস্টার জ্যাকেট, মানে ফিল্ড থেকে আমরা ওই ডাইনোসর যেগুলো আনি ওরকমভাবে, যাতে ভেঙে না যায়। হ্যাঁ, তার মধ্যে মাটি টাটি থাকে, হাড়গুলো থাকে, এবং ওটা আস্তে আস্তে আমরা পরিষ্কার করে জোড়া দিয়ে। তা একটা জ্যাকেট ছিল যেটা আমার ধারণা ছিল, হ্যাঁ, ওইটা দিয়ে আমি আমার ছাত্রদের শেখাতাম কী করে প্রিপেয়ার করে। হ্যাঁ, ওটা জাস্ট খরচের খাতায় ছিল যে হ্যাঁ যে কেউ করতে পারে। তা আমি ওকে বললাম তুমি এটা প্রিপেয়ার করো, আর সব বাচ্চারাই পছন্দ করে। ওদের একটু ব্রাশ, একটু অ্যাসিটোন, হ্যাঁ, একটু মাইক্রোস্কোপ, এইসব থাকলে মনে হয় ওরা খুব বিয়ে। হ্যাঁ, তা ও খুব আপন মনে আস্তে আস্তে পরিষ্কার করছে, ব্রাশ দিয়ে ঝাড়ছে, আর আমি আমার কাজটা করে যাচ্ছি, ও কম্পিউটার করছে। হঠাৎ প্রায় ঘন্টাখানেক পরে বলে যে বাবা, আমার মনে হয় আমি একটা নতুন ডাইনোসর পেয়েছি। হ্যাঁ, হ্যাঁ, নিশ্চয়, মানে দেখে যাও, হ্যাঁ, এই ডাইনোসরের দাঁত নেই। ঠিক আছে। হ্যাঁ, তারপর যখন বললো একবার দেখো, গিয়ে দেখি, অথচ কি করে হয়, ওইটা আমি কাজ করেছি, আমার ছাত্ররা কাজ, মানে সবাই, হ্যাঁ, কেউ দেখেনি। ও আস্তে আস্তে পুরো একটা মাথা বের করে ফেলেছে। হ্যাঁ, একদম ইনট্যাক্ট, এরকম স্কাল, বড় বড় চোখ, সত্যি জয়ের কাছে একটাও দাঁত নেই। হ্যাঁ, টুথলেস ডাইনোসর খুব রেয়ার। হ্যাঁ, দেখেই মনে হলো যেটা মেজর ডিসকাভারি। সুতরাং আমার মনে হলো যে না, ওকে আর এটা করতে দেওয়া উচিত হয়নি। চলো বাড়ি চলো, সবাইকে নিয়ে বাড়ি ফিরলাম। কিন্তু পরে ওইটার উপর আমি কাজ করেছিলাম, এবং এটা যেহেতু ওই আবিষ্কার করেছিল, ওটার নাম শুভ সারাস দিয়েছিলাম। শঙ্করবাবু, শেষ প্রশ্ন। আমাদের এই কলকাতা শহরের বিজ্ঞান চর্চার একটা দীর্ঘ ঐতিহ্য আছে। একটা সময় যখন নবজাগরণের সময় আমরা যদি বলি, বিবেকানন্দ, রবীন্দ্রনাথ, জগদীশচন্দ্র বসু একই সঙ্গে, মানে বিবেকানন্দর আমার শিকাগো বক্তৃতা সেরে যখন ফিরলেন, তার 2 মাস পরে জগদীশচন্দ্র ফিরেছিলেন আরেকটা বিশ্বজয়ের কৃতিত্ব নিয়ে। যদিও একটা সমালোচনা আছে যে সেই সমকালীন সময়েও বিজ্ঞান সাধনায় ততটা গুরুত্ব দেয়া হয়নি, কিন্তু এখন ক্রমশ আমাদের একটা পারসেপশন আছে যে আমরা ক্রমশ বিজ্ঞান চর্চায় পিছিয়ে পড়ছি। এই শহরের নতুন প্রজন্মকে আপনি কি বলবেন, কিভাবে তৈরি হতে বলবেন? আমি ইনফ্যাক্ট এই 14 জানুয়ারি, হ্যাঁ, আমি এশিয়াটিক সোসাইটিতে এরই উপর একটা টক দিচ্ছি 4টের সময়। হ্যাঁ, ঠিক এটা এই প্রজন্মের জন্য না, আমি ঠিক সেই সময়টা ধরে রাখতে চাই যে এই কলকাতা শহরে এত বড় একটা বিজ্ঞানেরই হয়েছিল। হ্যাঁ, এখন কেন দেখি না, এর উপরে আমি একটা পপুলার টক দেব। আমি একটু সংক্ষেপে জানতে চাইব, কোনো আশার আলো কি আপনি দেখছেন? এই আধা বন্ধা সময়টা আমরা পেরোতে পারবো?
নিশ্চয়ই নিশ্চয়ই আমার মনে হয় হ্যাঁ বাংলার আরেকটা রেনেসা হয়তো আসবে, হ্যাঁ সেটা আসবে অদ্ভুতভাবে। যেমন ফার্স্ট বেঙ্গল রেনেসা হয়েছিল যারা মেনলি বাইরে গেছিল তারাই ফিরে এলো, যারা ইংরেজিদের সাথে কন্ট্যাক্ট এসেছিল। তেমনি অনেক বাঙালি আছে ছড়িয়ে ছিটিয়ে, হ্যাঁ তারা ফিরে আসতে চায়, তারা কিছু করতে চায়, হ্যাঁ তাদের তো আর কোনো কিছু নেই। এবং বা নতুন প্রজন্মের যারা বাইরে আছে তারা যখন দেশে এসে কাজ করবে, হ্যাঁ এইটি আমার সবচেয়ে বড় হোপ, তারা ইন্সপায়ার করবে, হ্যাঁ এবং দেখা আমার মনে হবে হ্যাঁ আরেকটা নবজাগরণ হবে বাংলাদেশে। হ্যাঁ আশা তো করতেই হয়, কারণ এখানে একটা সময় কলকাতা এত কিছু দিয়েছিল, এখন সবার পেছনে থাকার কোনো মানে হয় না। একেবারেই, আমরা সবাই সেই সুদিনের অপেক্ষা করব।